পার্কগুলোতে নতুন উদ্যোক্তাদের কাজের সুযোগ দিতে চায় সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী। দেশে বন্যা পরিস্থিতির উন্নতি, ত্রাণ বিতরণে সমন্বয়হীনতার অভিযোগ, শুক্রবার থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা। আসসালামু আলাইকুম, আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। চেষ্টা থাকলে তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, আর তাই তরুণদের পাশে সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অবহেলিত আইটি পার্কগুলোকে নতুন উদ্যোক্তাদের জন্য কাজের উপযোগী করে দেওয়ার কথাও জানান সরকার প্রধান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক মত বিনিময়ে তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। এই ব্যস্ততম সূচির মাঝেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্যোক্তাদের অংশগ্রহণে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক মতবিনিময়ের আয়োজন করে তথ্য ও প্রযুক্তি বিভাগ। 6 স্টার্টআপের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন উদ্ভাবনীতে অংশ নেওয়া তরুণদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানান তাদের নিয়ে সরকারের নানা পরিকল্পনার কথা। আমরা দেখেছি বিভিন্ন আইটি পার্ক বানানো হয়েছে, বাট আইটি পার্কগুলোতে এখন হয় বিয়ের অনুষ্ঠান হয়, না হলে গরু ছাগল ঘুরে বেড়ায়, এরকম আমরা দেখেছি। তো এগুলোকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। 35টার মতন এই যে শুধু বিল্ডিং বানিয়ে রেখেছে, এগুলোকে আমরা এখন কাজে ব্যবহার করতে চাচ্ছি। এখানে আমরা ফ্যাসিলিটিগুলো গড়ে তুলতে চাইছি। এখানে ধরেন আপনি যদি ওরকম একজন এন্টারপ্রেনার হন, আপনার একটা স্পেস প্রয়োজন, আমরা আপনাকে একটা স্পেস ওখানে দিয়ে দেবো। পরিবর্তনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি তরুণদের অংশগ্রহণ আশা জাগায় বলেও জানান সরকার প্রধান। আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, কারণ আপনাদেরকে এগিয়ে আসতে হবে। যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন, আপনাদেরকে প্রয়োজন। আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন। বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে গবেষণার জন্য বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহারে সরকার নজর রাখছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা 11টায় তারা রাস্তায় নেমে এলে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে, উত্তরাসহ বিভিন্ন এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা চরম ভোগান্তিতে ফেলে সাধারণ যাত্রীদের। অল্প সময়ের মধ্যে সায়েন্স ল্যাব এলাকায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়, কিন্তু উত্তরার বিএনএস ভবনের সামনে সড়ক অবরোধ করে রাখা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতি, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও জোরপূর্বক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়। এতে পরীক্ষা হলে যেতে তাদের বিড়ম্বনায় পড়তে হয়। এত কিছুর পরও দুঃখ প্রকাশ না করে শিক্ষামন্ত্রী তাদের নিয়ে বাজে মন্তব্য করেছেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদেরকে রি-এক্সাম দিতে হবে। আপনারা দেখেছেন, গতকালকে আপনারা নিজেরা নিউজে দেখেছেন যে কোথায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, কিভাবে স্টুডেন্টরা আহত হয়েছে, শিক্ষার্থীদের বাবা মা, অভিভাবকরা কিভাবে ওনারা বেগ পাওয়া হয়েছে রাস্তাঘাটে, এটা তো আপনারা দেখেছেন। দেশের বিভিন্ন স্থানে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের ক্ষতি নিরূপণ করে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। সকালে কক্সবাজার সদর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দু ইসলাম বলেন, সরকার ভয়াবহ এই বন্যার পর ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসনের উপর গুরুত্ব আরোপ করছে। কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় এখনও লাখো মানুষ পানিবন্দী। পেকুয়া উপজেলার বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা দিয়েছেন বাংলাদেশ পুলিশের একটি টিম।
খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক হতে শুরু করেছে। স্থানীয় প্রশাসন, কৃষি ও মৎস্য বিভাগ বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে। টানা কয়েকদিনের বন্যার পর ধীরে ধীরে উন্নতি হচ্ছে বান্দরবানের পরিস্থিতির। আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছে মানুষ। তবে পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে বন্যার নানা ক্ষতচিহ্ন। জেলার বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে। গত 24 ঘন্টায় রাঙামাটিতে বৃষ্টিপাত না হওয়ায় বাঘাইছড়ির বন্যা পরিস্থিতি আরও উন্নত হয়েছে। এছাড়া বিলাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল থেকে পানি কমে গেছে। তবে বরকলের কিছু গ্রামে বন্যার অবনতি হয়েছে। হবিগঞ্জে বন্যার পানি নেমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। ঘরবাড়ির পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতেও। আগামী 17 জুলাই রাত থেকে সারা দেশে আবারও মাঝারি ও ভারী বর্ষণ হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে 17 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত সারা দেশে টানা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তবে গত কয়েকদিনের তুলনায় আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ কম হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 17 তারিখের পর চট্টগ্রামে টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের সম্ভাবনা আছে বলেও জানানো হয়েছে। তবে এখনই নদীবন্দর এবং সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্কবার্তার সংকেত নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা কয়েকদিন বৃষ্টির পর মঙ্গলবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও আবহাওয়া পূর্বাভাস বলছে আগামী শুক্রবার থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিবাগত রাত থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পেতে পারে, তবে সেটা অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা কম, তুলনামূলকভাবে কম। সেটা মোটামুটি 20-22 তারিখ পর্যন্ত থাকবে, 22 তারিখ পর্যন্ত থাকবে। আপনি বিগত 24 ঘন্টায় যদি আপনার বৃষ্টিপাতের কথা বলেন, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে 110 মিলিমিটার, এটা কুমিল্লাতে। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেকে স্থানীয় ছাত্রলীগ নেতা। অপরাধ প্রমাণিত না হওয়ায় 4 জনকে খালাস দিয়েছে আদালত। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ মামলার রায় ঘোষণা করেন। রায়কে কেন্দ্র করে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকালে কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে 8 আসামিকে আদালতে হাজির করা হয়। 2020 সালের 25 সেপ্টেম্বর সন্ধ্যায় শাহপরান মাজার থেকে ফেরার পথে এমসি কলেজের প্রধান ফটকের সামনে এক দম্পতির প্রাইভেট কার আটকে 6 ছাত্রলীগ নেতা তাদের ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে আরও 2 আসামির পরিচয় শনাক্ত হয়। সিলেট আদালতে আছেন আমাদের সহকর্মী সজল ছত্রী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, রায় নিয়ে কি কোনো তথ্য রয়েছে কিনা? আদিবাস অঞ্চলকই ধর্ষণ মামলার আসলে সারা দেশব্যাপী আলোড়ন তুলেছিল এবং কয়েক বছরের মাথায় এটি রায় দিতে যাচ্ছে। আজকে আদালত যে রায়টি ঘোষণা করেছেন, আমরা দেখছি যে আদালতের বাইরে জনাকীর্ণ পরিবেশ এবং মূল যে আসামি সাইফুর রহমান তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বলেছেন যে অপহরণ এবং ধর্ষণ মামলায় প্রমাণ তারা রাষ্ট্রপক্ষ করতে পেরেছে, এই জন্য তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। একই সাথে আরো 3 জন যে আসামি ছিল ধনী এবং আরিফুল ইসলাম তারেক এবং অর্জুন লস্কর, আর এই 3 জনও এমসি কলেজের ছাত্রাবাসায় করে যে ঘটনাটি ঘটেছিল সেখানে তারা সক্রিয় অংশগ্রহণ করার কারণে তাদেরও যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে এবং একই সাথে অপহরণ মামলায় আরো 14 বছর করে তাদের হাজার কারাবাস দেওয়া হয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বাকি যে 4 জন আসামি ছিল আইনুদ্দিন এবং মাহফুজুর, তাদেরকে আদালত মোহাম্মদ রাজন, রবিউল, মাহফুজুর রহমান এবং আইনুদ্দিন, এই 4 জনের যথাযথ প্রমাণ উপস্থিত করতে না পারায় আদালতের কর্তৃপক্ষ যদি বলেছেন যে যথাযথ প্রমাণ উপস্থাপিত না হয় তাদেরকে খালাস দিয়েছেন এবং আদালত বারবারই বলছিলেন যে এটি দৃষ্টান্তমূলক রায় হয়েছে। তারা চেষ্টা করেছেন যে এটিকে একটি দৃষ্টান্তমূলক রায় হিসেবে উপস্থাপন করার, কারণ এমসি কলেজ সিলেট অঞ্চলের এই বৃহত্তর সিলেট অঞ্চলের অত্যন্ত ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ভিতরে এ ধরনের ঘটনা এটি পুরো আসলে সিলেটবাসীকে লজ্জিত করেছে এবং জানছিলাম তরুণীকে ধর্ষণ মামলার রায়ের খবর।
আগামী 5 আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এমন কথা জানান। আর সাংস্কৃতিক বিষয় মন্ত্রী নিতাই রায়চৌধুরী জানিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তা তদন্ত করে দেখা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে, তার অনুমতি নিয়ে আমরা এই জুলাই জাদুঘরটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব। 5 তারিখের আগে তো হবেই, এটা তো আপনি পেয়েই গেলেন। কিছু ফাইনাল প্রস্তুতির প্রশ্ন আছে, সেগুলো হয়ে গেলে আমরা ডেটটা কিছুদিনের মধ্যে জানিয়ে দেব। গাজীপুরের শ্রীপুরে নেশার জন্য 3000 টাকা না দেয়ায় স্ত্রীকে খুন করে স্বামী। খুনের 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত মাদকসেবী স্বামীকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন র্যাব 1-এর অধিনায়ক। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জানা যায়, 13 জুলাই ভোরে টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী সাইদুল ভিকটিমকে এলো পাথারি ছুরিকাঘাত করে। এর আগেও বেশ কয়েকবার টাকার জন্য গার্মেন্টস কর্মী স্ত্রীকে প্রায় মারধর করত বলে জানায় মাদকাসক্ত স্বামী। র্যাব জানায়, ছেলে ও মেয়ের সামনেই নাসিমা আক্তারকে হত্যা করা হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ঝগড়ার এক পর্যায়ে স্বামী সাইদুল ইসলাম ভিকটিমকে এলোপাথালি ছুরি দিয়ে আঘাত করে। এ সময় তার 8 বছরের মেয়ে সামিয়া এবং 5 বছরের ছেলে জিসান ঘরের মধ্যেই ছিল এবং তাদের সামনেই তার মায়ের মৃত্যু হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানায়, ভ্যাট সহ সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ 2158 টাকা পর্যন্ত কমানো হয়েছে। মঙ্গলবার সকাল 10টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী এখন ভ্যাট সহ সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,19,808 টাকা। গতকাল পর্যন্ত এর দাম ছিল 2,21,966 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,09,894 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে 1,80,267 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম 1,47,316 টাকা। এবারে খেলার খবর। চুরি হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইটের বিপুল পরিমাণ তার। প্রাথমিকভাবে জানা গেছে, চুরি হওয়া তারের মূল্য আনুমানিক 30 থেকে 35 লাখ টাকা হতে পারে। যদিও ঠিক কত পরিমাণ তার খোয়া গেছে তা এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি। এছাড়া অভিযোগ রয়েছে, দায়িত্বরত আনসার সদস্যরা সন্দেহভাজন চোরকে আটক করেছিলেন। তবে পরে স্টেডিয়ামের কারো হস্তক্ষেপে তাকে বা তাদের থানায় সোপর্দ করা হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খবর শেষ করছি, যাবার আগে আইগেস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। আইটি পার্কগুলোতে নতুন উদ্যোক্তাদের কাজের সুযোগ দিতে চায় সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, এক ছাত্রলীগ নেতার মৃত্যুদণ্ড, অপর 3 জনের যাবজ্জীবন। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।